আমরা অরগাননের 253 এবং 254 নিয়ে এবার আলোচনা করব। এগুলি তোমরা খুব মন দিয়ে শুনবা, অথবা দরকার হলে প্রয়োজনে বারবার শুনবা, আর এগুলি মনের মধ্যে রেখে দিবা। খুব প্রয়োজন হয় এগুলি চিকিৎসা ক্ষেত্রে, যখন তোমরা প্র্যাকটিক্যাল করবা তখন কিন্তু খুব প্রয়োজন হবে। অর্গাননকে দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে ডক্টরিনাল পার্ট, একটা প্র্যাকটিক্যাল পার্ট। এই প্র্যাকটিক্যাল পার্টের মধ্যে কিন্তু এগুলি পড়ছে, এগুলি কিন্তু আমাদের ব্যবহারিক ক্ষেত্রে খুবই প্রয়োজন। তা আমাদের যদি প্রাথমিক পার্টটা যদি মনে ভালো না থাকে, যদি দ্বিতীয় পার্টও কিন্তু আমাদের খেয়াল রাখবে না। আর দ্বিতীয় পার্টে বিপদে পড়লে কী করতে হবে সেটা আমাদের জেনে রাখা প্রয়োজন। আমরা 253 নিয়ে বলবো। বলা হচ্ছে সমস্ত রোগে, বিশেষত উগ্র প্রকৃতি বিশিষ্ট রোগসমূহে, মানে যে সমস্ত রোগগুলি একটু বাড়াবাড়ি ধরনের, উগ্র টাইপের, সেই সমস্ত রোগগুলি, যে সকল চিহ্ন রোগের উপশম বা উপচয়ের সামান্য সূচনার বিষয় জানায়া দেয়। তাই একটা পাতলা পায়খানা, বমি, তাকে ওষুধ দেওয়ার পরে বমিটা বন্ধ হবে, পাতলা পায়খানাটা বন্ধ হবে, তার মানসিক একটা স্বচ্ছন্দতা বোধ করবে, মুখে একটা হাসি আসবে। এই ধরনের যে অবস্থাগুলি আরোগ্যের সূচনা, দেখা যাচ্ছে যেগুলি সকলেরই বোধগম্য হয় না, আর তাদের মধ্যে মনের অবস্থা এবং রোগীর সমগ্র আচরণ সর্বাপেক্ষা নিশ্চিত এবং শিক্ষাপ্রদ। তার মানে যুক্তি দিয়ে বোঝাতে গেলে দেখা গেল আমি একটা ডায়রিয়া রুগী দেখতে গেলাম, তার কারণ সেই রুগীটাকে আমার কাছে আনা সম্ভব নয়, এত উইকনেস হয়ে পড়েছে, বা এত হয়তো সে তার পায়খানাটা, বমিটা মাঝে মাঝে করছে। হয়তো আমি সেখানে হয়তো কোয়ার্টার মাইল দূরে, 200 মিটার দূরে, কি 500 মিটার দূরে, 300 মিটার দূরে সেই রুগীর বাড়ি। আমি হয়তো গিয়ে সেই রুগীটাকে দেখলাম, এবং আমি আমার পছন্দ অনুযায়ী, অর্থাৎ হোমিওপ্যাথি অনুসারে রুগীর কেস রেকর্ড করার পরে, অর্থাৎ রুগীর কষ্ট, অনুভূতিমূলক লক্ষণ, মানসিক অবস্থা, মডালিটিস, অস্বাভাবিক অদ্ভুত লক্ষণ জেনে নিয়ে হয়তো আমি একটা মেডিসিন তাকে অ্যাপ্লাই করলাম আজকে সকালে, মনে করে 1 তারিখ সকালে। এইবার দেখা গেল 2 তারিখ বিকালবেলায় সেই রুগীটা টুকটুক করে হাঁটতে হাঁটতে এসছে। তার কারণ আমাকে ডাকলে আবার 200 টাকা দিতে হবে, কি 500 টাকা দিতে হবে, ডাক্তারবাবুকে ফি দিতে হবে, তার যাই টুকটুক করে যাই। হয়তো 36 ঘন্টা বাদে সেই রুগী হাঁটতে হাঁটতে আসলো বিকালবেলায় বা সকালবেলায়, এসে বলছে, ডাক্তারবাবু আমার কিন্তু কিছু কমেনি, আমার আজকেও কিন্তু সকালবেলায় 2 বার পায়খানা হয়েছে এবং 1 বার বমিও করেছি, আমার কিন্তু কিছুই উপকার হয়নি, আপনি আমাকে একটু ভালো ওষুধ দেন। তাই এই মতো ক্ষেত্রে আমাদের পর্যবেক্ষণটা কি হবে? আমরা যদি সাদা মাটাভাবে মনে করি যে আজকে এটা 2 বার পায়খানা হয়েছে, 1 বার বমি করেছে, তাহলে সত্যি মেডিসিনটা কাজ করেনি, আমি তাহলে ওষুধটা চেঞ্জ করে দিই। কিন্তু আমরা যদি আরো গভীরভাবে পর্যবেক্ষণ করি এবং চিন্তা করি, ভাবনা করি যে রুগীটার যদি সত্যি উপকার না হতো, তাহলে কালকে যে আসতে পারেনি আমার চেম্বারে, আজকে সে 300 মিটার হেঁটে আমার চেম্বারে আসলো, তাহলে কি হলো? নিশ্চয়ই ভালোর দিকে। এই যে পর্যবেক্ষণ, এই পর্যবেক্ষণ কিন্তু হোমিওপ্যাথদের কাছে খুব গুরুত্বপূর্ণ। অ্যালোপ্যাথিদের পর্যবেক্ষণ একরকম, হোমিওপ্যাথিদের পর্যবেক্ষণ একরকম। আমরা বোঝাই সূর্য উদয় হওয়ার আগে, যখন সকালবেলায় সূর্য উদয় হয়, তার আগে একটা পূবের দিকে পরিষ্কার হয়ে যায়। সেই পরিষ্কার দেখে আমরা বুঝতে পারি সূর্য উদয় হয়নি, ঠিক আছে, কিন্তু কয়েক মিনিট এর মধ্যেই সূর্য আস্তে আস্তে উদয় হবে। তাই আমরা যে যে লক্ষণগুলি দেখে রুগী ভালো আছে বা মন্দ আছে, সেই সমস্তগুলি আমাদের তখন পর্যবেক্ষণ করতে হয়। অর্থাৎ মানসিক শান্তি, কেমন আছেন, আচ্ছা ঠিক আছে আপনার পায়খানাটা কমেনি, ঠিক আছে, কিন্তু আপনার কেমন লাগছে?
আচ্ছা কালকে যেমন ছিলেন আজকে কি তদনুরূপ? না না, তার থেকে কিন্তু একটু ভালো। এই মানসিক শান্তি, স্বাচ্ছন্দ্য, যে ছন্দ কেটে গিয়েছিল সেই ছন্দ আবার ফিরে এসছে, স্বাচ্ছন্দ্যতা বোধ, অধিকতর প্রফুল্লতা, না একটু ভালো লাগছে। এক প্রকার প্রাকৃতিক অবস্থায় প্রত্যাবর্তন আমরা লক্ষ্য করি। এইগুলি কিন্তু আমরা লক্ষ্য করি। আমরা কিন্তু রক্ত পায়খানা, পাতলা পায়খানা, প্রস্রাব, রক্ত, ব্লাড টেস্ট ইত্যাদিটা করে পরীক্ষা করি না। আমরা এইভাবে পরীক্ষা করি যে না, আভ্যন্তরে উন্নতি শুরু হয়েছে। অন্যথায় সামান্য মাত্র উপচয় আরম্ভ হইলেই আমরা এত বিপরীত অবস্থা লক্ষ্য করি। বা ঠিক যদি রুগী ভালোর দিকে গেলে যেমন এইগুলি লক্ষ্য করি, বিপরীতভাবে যদি খারাপ দিকে যায় তার মধ্যেও এই খারাপ মানসিক অবস্থা, তার মধ্যে অস্বচ্ছন্দতা বোধ, তার মধ্যে প্রফুল্লতা নষ্ট হয়ে যাওয়া, তার মধ্যে কেমন একটা খারাপ ভাব লাগা, সেগুলি আমরা লক্ষ্য করতে পারি। সমস্ত আচরণে, সমস্ত অঙ্গভঙ্গিতে, অবস্থিতিতে ও কার্যে এক প্রকার অস্বচ্ছন্দ, অসহায়, দুঃখজনক অবস্থা মনোযোগ সহকারে লক্ষ্য করলেই সহজে প্রতীয়মান হয়, কিন্তু তাহা কথায় বর্ণনা করা যায় না। এটা কিন্তু কথায় বলে বোঝানো যাবে না যে রুগীটা সত্যি ভালো আছে না খারাপ আছে। তাই খারাপের দিকে গেলে কি কি অস্বচ্ছন্দতা, আমাদের মনের মধ্যে কি কি অবস্থা, রুগীর প্রফুল্লতা নষ্ট হয়ে যাওয়া কি কি অবস্থা তৈরি হয়, সেটা আমাদের খেয়াল করতে হবে। আবার ভালোর দিকে পৌঁছালেও আমাদের কিন্তু খেয়াল করতে হবে যে রুগীর রোগ কষ্ট এখনো থাকলেও রুগী কিন্তু ভালোর দিকে যাচ্ছে, এটা আমাদের খেয়াল করতে হবে। এটা কথায় বোঝানো যাবে না। পরবর্তীতে আমরা 254 সূত্রে কি পাই? লক্ষণ সমূহের বিবৃদ্ধি বা অন্য নূতন লক্ষণ সমূহের আবির্ভাব কিংবা বিপরীতভাবে কোনো নূতন লক্ষণ প্রাথমিক লক্ষণ সমূহের সহিত যুক্ত না হইয়াও তাহাদের হ্রাস মনোযোগ পূর্বক লক্ষ্য এবং অনুসন্ধানকারী চিকিৎসকের মন হইতে উপচয় বা উপশম সম্বন্ধে সমস্ত সন্দেহ শীঘ্রই বিদূরিত করিবে। যদিও রোগীগণের মধ্যে এমন অনেক আছে যাহারা এই উপচয় বা উপশমের বিষয় বর্ণনা করিতে হয় অসমর্থ, না হয় অনিচ্ছুক। বেশিরভাগই আমরা এই জাতীয় রোগীদের মধ্যে সে যে ভালো আছে এটা সে বলতে চায় না। তার কারণ তারা সবসময় চিন্তা করে ডাক্তার আরেকটু ভালো ওষুধ দিক, আর একটু পাওয়ার বাড়িয়ে ওষুধ দিক, আর একটু তেজের ওষুধ দিক, তাহলে আমি আরো তাড়াতাড়ি ভালো হবো। যার কারণে সে যে ভালো আছে, ভালো বোধ করছে, স্বচ্ছন্দতা বোধ পাচ্ছে, এটা বলতেই চায় না। আর যদি শিশু হয় তো অনিচ্ছুক, মানে সে বলতে পারে না। তাই আমরা কিন্তু এমতো ক্ষেত্রে ওষুধ দেওয়ার পরে, যেটা আমি পূর্বের সূত্রে বলেছি, সেটা কিন্তু আমাদের খেয়াল করতে হবে যে রুগীর মুখমণ্ডলের দিকে তাকালে বোঝা যায়। আমরা গতকালকে এই রুগীর মুখমণ্ডলে কি দেখেছি, কেমন ছাপ ছিল, বলিরেখাগুলির অবস্থা কেমন ছিল, আজকে তার মুখমণ্ডলের ছাপটা কেমন আছে, বলিরেখাগুলি তার কেমন আছে। তখন আমাদের অনেক সময় তন্ন তন্ন করে আবার খুলতে হয়, আচ্ছা এটা আপনার কেমন আছে, আপনার ওটা কেমন আছে, আপনার সেটা কেমন আছে, আপনার ওই কষ্টটা কেমন আছে। তাহলে কিন্তু আস্তে আস্তে ধরা পড়ে যায় যে না, রুগী আগের থেকে একটু ভালো বোধ। ডাক্তারবাবু আমার কিন্তু একদম কমেনি। ও কমেনি, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আপনার গলা ব্যথাটা কেমন আছে? না, গলা ব্যথাটা এখন অনেক কম। এই যে ব্যাপারগুলি আমরা কিন্তু এই ধরনের রোগী পর্যবেক্ষণের সময় খুব নানান ধরনের একটা অবস্থায় পড়ে যাই। তবে এই মূল অবস্থায় পড়লে আমাদের পর্যবেক্ষণটাই আমাদের বিচার করে দেবে যে রুগী ভালো আছে বা খারাপ আছে, রুগী বলতে চাইছে না বলতে চাইছে না, রুগী লুকাচ্ছে না, ব্যাপারটা কি, খারাপ বা ভালো। রুগী যদি খারাপের দিকে যায় তাহলেও আমরা এটা বুঝতে পারবো, বা রুগী যদি ভালোর দিকে যায়, বলতে অনিচ্ছুক রুগী হয়, তাহলেও এটা কিন্তু আমরা বুঝতে পারবো। তাই রুগীর পর্যবেক্ষণ করতে গেলে আমাদের কিন্তু মনস্থির করে
পর্যবেক্ষণ করতে হবে। মুখ হচ্ছে মনের আয়না। কার্ভেদের মধ্যে জেমস টালার কেন্টে লেখা আছে যে তুমি মুখ দেখা অভ্যাস করো। একটা চোরের মুখ দেখলে চেনা যায়, একটা ছাত্রের মুখ দেখলে চেনা যায়, একটা পেটুকের মুখ দেখলে চেনা যায়, একটা চরিত্রহীনার মুখ দেখলে চেনা যায়, অসুস্থ রোগীর মুখ দেখলে বোঝা যাচ্ছে। এবং কালকে তার মধ্যে যখন স্বচ্ছন্দতা ফিরে আসবে তখনও কিন্তু তার মুখ দেখে বোঝা যাবে। সবসময় সব লক্ষণ প্রকাশ করতে রোগীরা চায় না বা পারে না। আমরা কিন্তু এগুলি খুঁটে খুঁটে জানবো এবং আমরা অনুভব করব। ওষুধ দেওয়ার পরেই কিন্তু আমাদের কাজ শেষ হয় না। ওষুধ দেওয়ার পরে কি তরুণ রোগ বা কি পুরাতন রোগ এ পর্যবেক্ষণ করা কিন্তু একটা সাংঘাতিক ব্যাপার। আমাদের এই পর্যবেক্ষণ ক্ষমতা যদি না থাকে তাহলে আমরা নির্বাচিত ওষুধটাকেও বাদ দিয়ে কালকে আর একটা মেডিসিন দিয়ে দিলাম। আমরা অনেক ডাক্তার ক্ষেত্রে লক্ষ্য করেছি, দেখা গেল হয়তো আজকেই হয়তো তাকে সালফার দিয়েছে, 15 দিন বাদে ভালো পর্যবেক্ষণ করতে না পেরে দেখা গেল তারপর দিন আবার কস্টিকাম দিয়ে দিল। আবার পর্যবেক্ষণ ভালো না করে 15 দিন বাদে লাইকোপোডিয়াম দিয়ে দিল। তারপরে আবার পর্যবেক্ষণ না করে চিন্তা করে তাহলে সবই তো ভুল খান হচ্ছে, ক্যাম্পার দিয়ে দিল। এই জাতীয় অবস্থা কিন্তু আমরা প্রতি অনেকটা প্রেসক্রিপশনের মধ্যে আমরা লক্ষ্য করি। কিন্তু 2 মাস বাদে যখন রোগী বলে ডাক্তারবাবু আপনি যে ওষুধটা আমাকে প্রথম দিয়েছিলেন সেটা খাওয়ার পরে কিন্তু আমার মনে একটা আনন্দ এসেছিল, আমি কিন্তু একটু ভালো বলছিলাম। আমরা হয়তো আসিলটা পড়িনি বলে আমরা ওষুধটা দিলাম। তো এইরকম ওই পর্যবেক্ষণ ক্ষমতা ওষুধ প্রয়োগ করার পরে রুগীকে পর্যবেক্ষণ করার যে দৃষ্টি, অন্তর্দৃষ্টি, এটা কিন্তু আমাদের খুব প্রয়োজন। এটা ভাষায় লিখে দেওয়া যায় না, এটা অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং করতে থাকলে বোঝা যাবে। ঠিক আছে, থাক।